মা জানো, আমার শ্বশুরবাড়িতে কেউ দুধ চা খায় না, সবাই গ্রিন টি খায়। ওদের দেখা দেখি আমারও এখন গ্রিন টির অভ্যাস হয়ে গেছে। আমার ছোট মেয়ে নিপার কথা শুনে আমি রান্না থেকে মনোযোগ সরিয়ে তার দিকে তাকালাম। গ্রিন টির দাম কত? নিপা ঘুরে দাঁড়িয়ে ফুলের ঝুড়ি থেকে একটা আপেল তুলে নিতে নিতে উত্তর দিল, কম দামেরও আছে, বেশি দামেরও আছে, যারা যেটা পছন্দ করে আর কি। আমি শুকনো মুখ করে রান্নায় মন দিলাম। নিপা তখন জিজ্ঞেস করল, শাড়িগুলো তোমার পছন্দ হয়েছে মা? তরকারিতে পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিয়ে আমি নিপার দিকে আর চোখে তাকালাম। তুই কিন্তু এখনো বলিসনি শাড়িগুলো তোকে কে কিনে দিয়েছে? নিপা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, দেখো মা, বছরে 2-3 বার হলেও আমার শ্বশুরবাড়ির লোকজনের মুখোমুখি হতে হবে তোমাদের কম দামি শাড়িগুলোতে তখন আমার মুখ ছোট হয়ে যাবে। আমি বিস্মিত স্বরে নিপাকে বললাম, তাই বলে তুই জামাইয়ের টাকা দিয়ে আমাকে দামি দামি শাড়ি কিনে দিবি? নিপা ভ্রু কুঁচকে ফেলল। ও জানে না, না জানিয়ে নিয়ে আমার তো চুরি করা। আমি কি তোদের এই শিক্ষা দিয়েছি নিপা? নিপা কোনো প্রত্যুত্তর না করে বিরক্তি নিয়ে আমার সামনে থেকে চলে যায়, আর আমি হতভম্ব হয়ে স্থির দৃষ্টি নিয়ে নিপার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। বিয়ের পর এই প্রথম অনেকটা সময় নিয়ে আমার ছোট মেয়ে নিপা আমাদের কাছে থাকতে এসেছে। অনেকটা সময় বলতে 15 দিন। মেয়ের বিয়ের বয়স 6 মাস। 6 মাসের মধ্যে যতবারই নিপা আমাদের কাছে এসেছে প্রত্যেকবারই যাওয়ার তাড়া নিয়ে এসেছে। কোনোবার হয় তার শ্বশুর অসুস্থ থাকেন, নয়তো জামাইয়ের হাতে সময় থাকে না। ব্যবসার কাজে জামাইকে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে হয়। ব্যস্ততা তার নখের ডগায় থাকে। সে যাই হোক, দেরিতে হলেও মেয়েকে আমার খানিকটা বেশি সময়ের জন্য কাছে পাচ্ছি বলে আনন্দ আর স্বস্তিতে মন প্রাণ ভরে উঠছে। কিন্তু গত 3 দিনে নিপার কিছু আচার আচরণ আমাকে বেশ ভাবিয়ে তুলছে। বিয়ের পরবর্তী সময়টাতে নিপার মন মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে, যে পরিবর্তনগুলো কখনোই কাম্য ছিল না আমার। এ যেমন গতকাল বিকেলে আমার যা রেশমি ভাবে এসেছিল নিপার সাথে দেখা করতে। একই পাড়ায় থাকি বলে আসা যাওয়া লেগেই থাকে। তো খোশগল্প করার সময় দেখলাম নিপা ইচ্ছে করে তার বড় চাচিকে এড়িয়ে যাচ্ছে। ভাবি এটা সেটা জিজ্ঞেস করলেও কেমন যেন দায়সারা উত্তর দিচ্ছে। বিষয়টা চোখে পড়ার মতো বলে ভাবিও তেমন আর নিপার সাথে কথা বাড়ায়নি। ভাবি চলে যাওয়ার পর নিপাকে তার এমন আচরণের কারণ জিজ্ঞেস করলে সে বলে, চাচির সাথে আমি কি কথা বলবো মা? সে কি আমার বয়সী নাকি যে খোশ গল্পে মেতে উঠবো তার সাথে? তাছাড়া চাচি সারাক্ষণ ঘর সংসার নিয়ে আলাপ নিয়ে পড়ে থাকে, সেকেলে কথাবার্তা বলে, আমার ভালো লাগে না। অথচ বিয়ের আগে নিপাই রেশমা ভাবির সাথেই সময় কাটাতে পছন্দ করত, তার হাতে রান্না খেতে যাইত, আর ভাবিও নিপাকে যথেষ্ট আদর করত। নিজের মেয়ে মনে করে আগলে রাখে সব সময়। নিপারের ছোটখাটো পরিবর্তনগুলো আমার চোখেই হয়তো বেশি পড়ছে। ওর কথা বলার ধরন আর বাচনভঙ্গি দেখে মুহূর্তে ওর মনের ভেতরটা পড়ে ফেলতে পারছি আমি। পারবো না? কতগুলো মাস মেয়েকে নিজের গর্ভে ধারণ করেছি, তার পা থেকে মাথা অবধি সবটাই আমার নখদর্পণে। আপনি কি ঘুমাচ্ছেন? নিপার বাবা আমার ডাক শুনে বাঁকা হয়ে শুয়ে আমার দিকে তাকালেন। কিছু বলবে? জি, কিছু কথা ছিল। তিনি উঠে বসলেন। আমি পাশে গিয়ে পা ভাঁজ করে বসলাম। নিপাকে খেয়াল করেছেন আসার পর থেকে কেমন অদ্ভুত আচরণ করে যাচ্ছে? সারাক্ষণ শুধু শ্বশুরবাড়ির বড়লোকি আলাপ, আত্মীয় স্বজনদের ছোট করে কথা বলছে। আমি ওর মধ্যে দামাগির আভাস দেখতে পাচ্ছি। সিরাপটা দাও, কাশিটা আবার বেড়েছে। খুব খুব করে কেশে নিয়ে নিপার বাবা আমার কথাগুলোর প্রতি উত্তর করতে লাগলেন। মেয়েটার সদ্য বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি নিয়ে একটু আহ্লাদিপনা করছে, এও তোমার সহ্য হচ্ছে না দেখছি। 1 চামচ সিরাপ তার মুখের সামনে ধরে আমি বললাম, কোনটা আহ্লাদিপনা আর কোনটা বড়লোকিপনা তা বোঝার মতো বয়স আর চোখ দুটোই আমার আছে। সারাদিন বসে থাকো তো, তাই সব ফালতু চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। টিভি সিরিয়াল ছেড়ে সংসারে একটু মন দাও, দেখবে এসব ভাবার সময় পাচ্ছ না আর। বড় ভাইজান ঠিকই বলেন, পড়াশোনা জানা মেয়ে মানুষ কখনো ঘরের বউ হিসেবে ভালো হয় না। মুচকি হেসে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। অযথায় নিপার বাবার সাথে কথা বাড়ালাম, যেখানে আমি জানি আমার কথার মর্মার্থ বুঝার ধৈর্য এবং মন মানসিকতা কোনোটাই তার নেই। হাতে গ্রিন টির মগ নিয়ে আইসি ভঙ্গিতে সোফার উপর পা তুলে বসে নিপা তার কোন এক বান্ধবীর সাথে ফোনে কথা বলছে। খানিকটা দূরে বসে আমি বড় নাতির জন্য বানানো ফতুয়াটায় সুই দিয়ে ফুল তুলছি। মেয়ে তার বান্ধবীর সাথে কথা বলছে। আমার দেবরের জন্য তো মেয়ে খুঁজছে আমার শ্বশুর শাশুড়ি। বড় ঘরের কোনো সুন্দরী নিখুঁত মেয়ের খোঁজ থাকলে জানাস তো আমাকে। তারা আবার যেমন তেমন ঘরের কাউকে বউগর আনবে না, বুঝলি? বংশেরও তো একটা ব্যাপার আছে, তাই না? তাদের কথা বলা শেষ হয়ে গেলে আমি নিপাকে কাছে ডাকলাম। নিপা, আয়, তোর চুলের তেল দিয়ে দেই। চুলের কি হাল করে রেখেছিস? কাকের বাসা হয়ে আছে। নিপা অসম্মতি জানাল না। তেলের বাটি নিয়ে এসে চুপচাপ মেঝেতে বসে পড়ল। যত্নশীল হাতে আঙুলের ডগায় লাগানো তেল নিপার চুলের গোড়ায় ম্যাসেজ করে দিচ্ছি। নিপা গুনগুন করে গান গাইছে। এর মধ্যে আমি জিজ্ঞেস করলাম,
হ্যাঁ রে নিপা, তোর শ্বশুরবাড়ির সবাই খুব ভালো মানুষ না রে? নিপা গুনগুন থামিয়ে ছোট্ট করে শুধু বলল। আমি আবার জানতে চাইলাম, তোকে ঠিকমতো আদর যত্ন করে? তেলটা ঠিক করে দাও না মা, কেন এত কিছু জিজ্ঞেস করছো? আমি নিপাকে আমার দিকে ঘুরে বসতে বললাম। অনিচ্ছা সত্ত্বেও নিপা ঘুরে বসল। আমি ওর চোখের দিকে তাকালাম। সত্যি করে বল, তুই কি ভালো আছিস? নিপা স্বাভাবিকভাবে প্রতিউত্তরে বলল, আমি এখানে এতদিনের জন্য কেন থাকতে এসেছি জানো? কেন? আমার শ্বশুর বলেছেন তাই। শ্বশুর শাশুড়ি আর দেবর তারা 3 জন কিশোরগঞ্জ গেছে আমার নানি শাশুড়িকে দেখতে, আর তোমাদের জামাই ব্যবসার কাজে সিলেট গেছে। বাড়িতে আমি একা থাকব। কত গয়নাগাটি আর আলমারি ভর্তি নগদ টাকা পয়সা পড়ে আছে। ব্যাপারটা রিস্ক হয়ে যাবে দেখে ওরা আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। ঠিকই তো করেছে, বাড়িতে ডাকাত পড়লে? নিপা মুচকে আসলো। না মা, ডাকাতির ভয় না। ওরা আমার উপর ভরসা করতে পারেনি। আমি গরিব ঘরের মেয়ে, যদি ওদের টাকা পয়সার লোভ সামলাতে না পারি সেজন্য। আমি অবাক হয়ে গেলাম। নিপা আবার বলতে লাগলো, আমি জানি তুমি আমার উপর অসন্তুষ্ট হয়ে আছো, সবসময় শ্বশুরবাড়ির আভিজাত্যের আলাপ করছি বলে। তোমার হয়তো মনে হচ্ছে আমার মধ্যে অহংকার চলে এসেছে, কিন্তু না, আমার মধ্যে কোনো অহংকার আসেনি। লোক দেখানো মিথ্যে সুখের বড়াই করছি আমি। শান্তি পাচ্ছি অবশ্য। তাছাড়া এই বড়লোকিপনা ছাড়া আর কী বা দেখাবো আমি? আমার শ্বশুরবাড়িতে না আছে শিক্ষার আলো, না আছে নৈতিকতা, আর না আছে বড় ধরনের মন মানসিকতা। তাদের এই ঘাটতিগুলো আমি ওদের ধন সম্পদ দিয়ে ঢেকে রাখতে চাই মানুষের কাছে। কিছু একটা করে তো নিজেকে সুখী প্রমাণ করতে হবে, বলো? আমি আর কিছু বলতে পারলাম না। ফ্যাল ফ্যাল করে নিপার মুখের দিকে তাকিয়ে রইলাম শুধু। নিপার কথা তখনও ফুরালো না। বড় চাচার কথা শুনে আমাকে এত তাড়াতাড়ি বিয়ে না দিলেও পারতে তোমরা। এর চেয়ে একটা শিক্ষিত এবং ভালো মন মানসিকতার গরিব শ্বশুরবাড়ির ঢের ভালো। এদিক দিয়ে আপা সুখে আছে, তার আর্থিক সচ্ছলতা এত বেশি না থাকলেও মানসিক কোনো অপূর্ণতা নেই। নিপার গাল দুটো আজলা ভরে ধরে আমি কেঁদে ফেললাম। সারা জীবন ধরে চেয়ে এসেছি আমার মেয়ে দুটোর যেন আমার মতো জীবন সংগ্রাম করতে না হয়, কিন্তু ভাগ্য সহায় হলো না। আমার চেয়েও কঠিন সংগ্রামের মুখোমুখি হয়ে গেল তারা। পৃথক বোবা দহনে পড়ছে দুজনেই। কিছু কিছু সময় জীবনের হিসেবটা আমাদের নিজেদের অঙ্কের খাতায় মেলাতে পারি না। একটা না একটা গডমিল থেকেই যায়, আর সেই গডমিল মেনে নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়। পূর্ণ নিয়মকানুন ভাঙতে পারলে হয়তো মানসিক আত্মতৃপ্তি নিয়ে দিন পার করা যায়, কিন্তু সে আত্মতৃপ্তি অনুভব করার আগেই সমাজ আমাদের জন্য নতুন নিয়ম তৈরি করে ফেলে। কিরে জুই, কেমন আছিস? ফোনের অপর প্রান্ত থেকে প্রতিউত্তর আসলো, এই তো ভাইয়া ভালো আছি। আচ্ছা ভাইয়া শোনো, আমি আজ বাসায় আসতেছি। কেন, তোর ভার্সিটি? ভাইয়া, কিছুদিন পরেই তো রমজান মাস, তাই কিছুদিনের জন্য ভার্সিটি বন্ধ দিয়েছে। রিয়াজ সাহেব কিছুটা খুশি হয়েই তার বোনকে আসতে বলে মোবাইলটা রেখে দিল। রিয়াজ সাহেব তার স্ত্রী জাকিয়াকে ডাক দিলেন। স্বামীর ডাকে ছুটে আসলো জাকিয়া। রিয়াজ সাহেব তার স্ত্রী জাকিয়াকে উদ্দেশ্য করে বললেন, শোনো, জুই আজ বাসায় ফিরছে, ভালো মন্দ রান্না করো কেমন, আমি অফিসে যাচ্ছি। এই বলে রিয়াজ সাহেব অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। রিয়াজ সাহেবের স্ত্রী জাকিয়া স্বস্থানেই দাঁড়িয়ে রইল, তার চোখে মুখে বিরক্তির ছাপ। ননদ বাসায় আসার খবরে তিনি যেন একেবারেই খুশি নন। বিকেলে কলিং বেল বাজতেই রিয়াজ সাহেবের স্ত্রী জাকিয়া দরজা খুলে দিল। রিয়াজ সাহেবের ছোট বোন জুই বাসায় ফিরেছে। ভাবিকে দেখে জুই সালাম দিয়ে ঘরে প্রবেশ করল। রিয়াজ সাহেবের স্ত্রী জাকিয়া পুনরায় নিজের রুমে চলে গেলেন। ফ্রেশ হওয়ার পরে রিয়াজ সাহেবের বোন জুই তার ভাবি জাকিয়ার রুমে প্রবেশ করল। জুই তার ভাবিকে উদ্দেশ্য করে বলল, ভাবি, খুব খিদে পেয়েছে, কি রান্না করেছ? জুয়ের কথায় তার ভাবি জাকিয়া বিছানায় শোয়া অবস্থা থেকে উঠে বসে অসুস্থতার ভান ধরে জুইকে উদ্দেশ্য করে বললেন, আসলে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তাই আজ রান্নাবান্না করতে পারিনি। কি বলো ভাবি, তুমি অসুস্থ? আচ্ছা, তোমার কষ্ট করতে হবে না, আমি রান্না বসিয়ে দিচ্ছি কেমন? এই বলে জুই তার ভাবির রুম থেকে প্রস্থান করে চলে গেল। জুই চলে যাওয়ার পরে রিয়াজ সাহেবের স্ত্রী জাকিয়া মনে মনে বেশ খুশি হলো। রাতে রিয়াজ সাহেব খাবার টেবিলে খেতে বসে খাবারের লোকমা মুখে দিয়েই তার পাশে বসে থাকা ছোট বোন জুইকে উদ্দেশ্য করে বললেন, কিরে জুই, এটা তো তোর হাতে রান্না মনে হচ্ছে। হ্যাঁ ভাইয়া, আমিই রান্না করেছি। কেন, তোর ভাবির কি হয়েছে? ভাবি একটু অসুস্থ, তাই রান্না করতে পারেনি সে। রিয়াজ সাহেব কিছুটা অবাক হলেন। তিনি বুঝতে পেরেছেন যে তার স্ত্রী জাকিয়া ইচ্ছাকৃতভাবেই জুইকে দিয়ে রান্না করিয়েছে। রিয়াজ সাহেব আগে থেকেই বুঝতে পারেন যে তার স্ত্রী জাকিয়া তার ছোট বোন জুইকে পছন্দ করে না। রিয়াজ সাহেব কিছু না বলেই চুপচাপ খাবার শেষ করে উঠে চলে গেলেন। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল।
রিয়াজ সাহেবের স্ত্রী জাকিয়া সারাদিন বিছানায় শুয়ে শুয়ে মোবাইল নিয়ে মগ্ন থাকে। রিয়াজ সাহেবের ছোট বোন জুই ঘরের যাবতীয় সব কাজ করে। রিয়াজ সাহেব সবকিছু বুঝতে পেরেও কোনো প্রতিবাদ করে না। রিয়াজ সাহেবের ছোট বোন জুইয়ের ভার্সিটি খুলে দেয়া হলে জুই বিদায় নিয়ে হোস্টেলে চলে গেল। 3 মাস অতিবাহিত হওয়ার পরে রিয়াজ সাহেবের স্ত্রী জাকিয়া এখন 1.5 মাসের গর্ভবতী। ডাক্তার তাকে অতি সাবধানে থাকতে বলেছেন। রিয়াজ সাহেবের ছোট শালী রিয়া বেড়াতে এসেছে তার বাসায়। বড় বোন জাকিয়া তার ছোট বোনকে কোনো কাজই করতে দেন না, বরং সব কাজ নিজেই একা হাতে করেন। একদিন কাজ করার সময় জাকিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। স্ত্রীর অসুস্থতার কথা জানা মাত্রই ছুটে আসেন রিয়াজ সাহেব। স্ত্রী জাকিয়াকে নিয়ে তিনি হসপিটালের উদ্দেশ্যে চলে গেলেন। বিকেলে জাকিয়াকে বাসায় নিয়ে আসা হলো। জাকিয়া বিছানায় শুয়ে আছে, তার পাশে তার স্বামী, ছোট বোন রিয়া এবং তার ননদ জুই বসে আছে। জুই তার ভাবির অসুস্থতার কথা শুনে হোস্টেল থেকে ছুটে এসেছে। সবাই বেশ কিছুক্ষণ নীরব থাকার পরে রিয়াজ সাহেব তার স্ত্রী জাকিয়াকে উদ্দেশ্য করে বলল, ডাক্তার বলেছে গর্ভবতী অবস্থায় অতিরিক্ত ভারী কাজ করার কারণে তোমার পেটের বাচ্চা মিসক্যারেজ হয়ে গিয়েছে। এই বলে রিয়াজ সাহেব কিছুটা মন খারাপ করে মাথা নিচু করে ফেললেন। কিছু সময় নীরবতা পালন করার পরে রিয়াজ সাহেব পুনরায় তার স্ত্রী জাকিয়াকে উদ্দেশ্য করে বললেন, ননদ এবং নিজের বোনের মাঝে কখনো ভেদাভেদ তৈরি করতে নেই, যেটা তুমি করেছ। আমার বোন বাসায় এলে তখন তুমি অসুস্থ থাকো, কোনো কাজ করার ক্ষমতা থাকে না তোমার, কিন্তু তোমার নিজের বোন বাসায় আসার পরে অসুস্থ অবস্থায়ও তুমি ভারী কাজ করেছ। এই যে ননদ এবং নিজের বোনকে ভিন্ন ভিন্ন নজরে দেখা, এটাই হচ্ছে তফাৎ। তুমি চাইলেও আমার বোনকে নিজের বোনের নজরেই দেখতে পারতে, কিন্তু তুমি সেটা করনি, বরং হিংসা করেছ। বিয়ের পরে একটা মেয়ে নিজ পরিবার ছেড়ে শ্বশুরবাড়ি এসে নতুন একটি পরিবার পায়, সেই পরিবারটাকে নিজের পরিবার হিসেবেই মেনে নিতে হয়। স্বামীর মুখে এসব কথা শুনে জাকিয়া তার কৃতকর্মের জন্য অনুতপ্ত বোধ করতে লাগল এবং কান্নায় ফেটে পড়ল। কর্মের পরিণাম একদিন সকলকেই ভোগ করতে হবে, হয়তো মৃত্যুর পূর্বে আর নয়তো মৃত্যুর পরে।